আপনি নিজেও তো ছাত্র রাজনীতি করেছেন। জি, আমি রাজনীতি করেছি, কিন্তু আমার যেটা শুরুটা মনে হলো যে আমরা ছাত্র রাজনীতি করেছি। আমরা যেমন স্কুল থেকে আমাদের ছাত্র রাজনীতি, এবং এখানে পারিবারিক একটা যাকে বলা হয় প্রেশার ছিল যে পরিবারের সবাই আওয়ামী লীগ করে, আমি ছাত্রলীগ করছি। 2 নম্বর হলো যে তখনকার রাজনীতির যে কালচারটা, যে সময়টাতে মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই, তো তখন মানে অনেকগুলো যেমন নজরুল জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তী হতো গ্রামগঞ্জে, তারপরে 26শে মার্চ, 16 ডিসেম্বর, মানে এত কিছুর পরেও কিন্তু যে এখন ইউনূসের জমানাতে যে কথাগুলো হচ্ছে রিসেট, তারপরে শেষে নতুন করে আর একটা মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো কিন্তু 76 সনে 75 সনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও এগুলো হয়নি। মানে মুক্তিযুদ্ধের যে চেতনা, ধ্যান ধারণা, রাজনৈতিক যে কৃষ্টি কালচার, এগুলো সব ছিল। শুধুমাত্র একেবারে যারা খুব বোনাফাইড আমাদের পরিবারে, যারা ধরুন আমাদের পরিবারের 2 জন এমপি ছিলেন, তো একজন পালিয়ে গেছিলেন ভারতে, কিন্তু আরেকজন তারা কিন্তু বাংলাদেশে ছিলেন। তো সেই অবস্থাতে আমরা ওই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যে করেছি তার সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম এটা সোশ্যাল কানেক্টিভিটি ছিল। এরপরে যখন কলেজে আসলাম, কলেজে আসার পরে ওটা একটা তারুণ্যের মধ্যে চলে আসলো। ঢাকা কলেজে যখন পড়লাম, একদিকে ছাত্রদল মিছিল করতেছে, আর একদিকে ছাত্রলীগ মিছিল করছে, এবং ওটা না করলে আমাদের ভালো লাগতো না, এটা শরীরের মধ্যে। ওই সময় মেধাবীরাই রাজনীতি করতো। হ্যাঁ, মেধাবীরা রাজনীতি। এরপর যখন ইউনিভার্সিটিতে এলাম, ইউনিভার্সিটির মেইন জিনিসটা ছিল আসলে হোস্টেলের একটা সিট। এই সিটটা আমাদের জন্য খুব বেশি দরকার ছিল। তো এখন এখানে যারা ভালো ছাত্র বা নর্মাল যারা আছে তারা আশ্রয় দিত না। ফার্স্ট ইয়ারে তো আসলে ইউনিভার্সিটিতে সিট পাওয়া ভেরি টাফ। তখন দেখা গেল যে কেউ যদি ছাত্রদল করে বা কেউ যদি ছাত্রলীগ করে, তখন তারা এই রুমগুলো শেয়ার করতো। তা আমরা ওইভাবে দেখা গেল যে একটা দলের সাথে একটা দলের যে বন্ধন, এভাবে শুরু হলো। তারপর তো এরশাদ জামানাতে যে মারামারি কাটাকাটি যে জিনিসগুলো হতো, ওই কারণে প্রতিযোগিতার কারণে আমাদের মধ্যে একটা বন্ধন ছিল, একটা আদর্শ ছিল। কিন্তু এখন একটা টেন্ডারবাজি তখনও হতো, কিন্তু এত অল্প যে আমরা একেবারে ছাত্রলীগের লিডিং পর্যায়ে থাকা সত্ত্বেও মানে এই টেন্ডারবাজি করতে হয় বা কী করতে হয়, টাকা 2 নম্বরই করতে হয়, এটা আমাদের মাথায় আসে না। মাঝে মধ্যে ধরেন নেত্রী কিছু টাকা দিল বা মন্টু ভাই কিছু টাকা দিল, ওইটা দিয়ে মিছিল টিছিল করলো, মন্টু ভাই, হ্যাঁ মুসলমান কিছু টাকা দিল মিছিল করার জন্য। এটাই ছিল আমাদের আয়ের একমাত্র সূত্র। এছাড়া মানে বাইরেও কোনো অপকর্ম করে টাকা উপার্জন করবো। আর আমাদের মধ্যে যারা সচ্ছল ছিলাম, আমরা বাড়ি থেকে যে টাকা টুকে পেতাম, ওখান থেকে একটা টাকার অংশ আমরা বাঁচিয়ে আমরা সেটাতে কিন্তু ছাত্র রাজনীতি করতাম। এখন ওই বাস্তবতার সঙ্গে যদি আজকের ছাত্র রাজনীতির কথা চিন্তা করেন, এখন এই যে এবার ইলেকশন হলো, বা এই যে এনসিপি বা আমাদের ইউনূস জমানাতে যারা সমন্বয়ক ছিলেন, একেবারে কলেজ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ছেলেরা মেয়েরা তারা আমাদের সামনে এমনভাবে আবির্ভূত হলেন, আমরা তো দেখলাম যে আল্লাহ, সারা জীবন এত ব্যবসা বাণিজ্য করে মিল কল কারখানা করে কী করলাম, এর চেয়ে বরং একটু সমন্বয়ক হলে তো আমাদের আর্থিক বেনিফিটটা অনেক বেশি হতো। এবং এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, তো সেটা কিন্তু বর্তমান জমানাতে যে এখন সিটি কলেজ যেটা আছে, এটা থামবে না। এর কারণ হলো আমাদের এই সমাজের নিয়ম হলো এনি ব্যাড থিংস, যে কোনো খারাপ জিনিস এগুলো সমাজ থেকে যায় না। ওই যে হযরত আদম আলাইহিস সালামের জমানাতে তার 2 ছেলে মেয়ে নিয়ে গণ্ডগোল করলো, এই মেয়ে বিয়ে করবো, এটি নিয়ে মারামারি হলো, একজন আর একজনকে হাবিল কাবিল মেরে ফেললো। ওই যে শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত শেষ হয়নি। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে ওইভাবে মাপ চেয়েছে নিজের নফসের বিরুদ্ধে, ওটা পাবলিক বলে যে আমি সব কাজ করবো, আমি মাপ চাইতে পারবো না, আমার নফসকে আমি ঠিক রাখবো। তা এই যে আমাদের এই যে এখন জমানাতে এনসিপির যারা ছেলেরা আছে, সমন্বয়করা যারা আছে, যারা যেভাবে ডিসিএসপি বদল করছে, ওই সময় যেভাবে মানে ছাত্ররা গিয়ে টিচারদের কান মুলে দিয়েছে, এখনকার যারা ছাত্র রাজনীতি মালা দিয়েছেন, তারা এখনকার যারা ছাত্র রাজনীতি করবে, তারাও ওই তাদের একটা অ্যাম্বিশন থাকবে যে উইল ডু দ্য সেম থিং। তারাও ডিসিকে মানতে চাইবে না, তো তারাও ডিসিকে মানতে চাইবে না, তারাও এসপিকে মানতে চাইবে না, তারা সচিবালয়ের সচিবকে বদলি করতে চাইবে। তো এই যে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, এই জন্য আমার কাছে যেটা মাসুদ কামাল সাহেব বললেন, আমার কাছে মনে হয় যে কিছুদিনের জন্য হইলেও এটা একটু স্টপ করা দরকার, কারণ একটা টার্নিং পয়েন্ট লাগবে। আদারওয়াইজ আপনি এই যে ছাত্র শিবির বলেন কিংবা ছাত্র দল বলেন, ইভেন এনসিপি বলেন, মানে গত 18 মাসে তাদের যে ক্ষমতা বেড়ে গেছে, তারা যেভাবে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, বড় বড় মানুষ, এখন ধরেন আপনি সালাউদ্দিন সাহেবের কথা চিন্তা করেন, উনি তো মানে আমরা খুব খোলামেলা বলি, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, এখন সরকারের ডিফ্যাক্টো
তাকে প্রধানমন্ত্রী বলা হয়। তিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি পার্লামেন্ট চালান, তার চেয়ে ক্ষমতাধর ব্যক্তি এখন বাংলাদেশে নেই। তো এই মানুষটি 18 মাস যাবৎ কী করেছেন? তিনি হাসনাতের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে এগিয়ে গেছেন তার সাথে হ্যান্ডশেক করার জন্য। তিনি ওই নাহিদ ইসলামের সাথে কী করেছেন? নাহিদ ইসলামের সঙ্গে যতবারই কথা হয়েছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে নাহিদ ইজ আ প্রাইম মিনিস্টার এবং তার অনুগ্রহ প্রার্থী হলেন জনাব যাকে বলা হয় এই আমাদের সালাউদ্দিন সাহেব। এখন নাহিদ বিরোধী দলে চলে গেছে। কেন ওই সময় তো আপনার এটাও মনে আছে যে নাহিদ তখন উপদেষ্টা ছিলেন, সঙ্গত কারণে কি তাকে হয়তো রেসপেক্ট করতে গেছেন? না না, ওটা হয় না। কিছু জিনিস আমি আপনাকে বলি, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলি। একজন বড় উপদেষ্টা একবার আমার সঙ্গে দেখা করতে আসতে চায়, আমার অফিসে আসতে চায়, অথবা তার বাসা আমাকে দাওয়াত দিতে চায়। তা আমি তারা বললাম যে বাবারে তুমি আমার ছেলের চেয়ে 3-4 বছরের ছোট, আমার বড় ছেলের চেয়ে 4 বছরের ছোট, তো যার জন্য তোমার সঙ্গে আমার আসলে মিটিং হবে না, হওয়া উচিত নয়। তুমি কেন আসতে চাচ্ছ? বলে কিছু পরামর্শ দরকার। আমি বললাম যে তুমি তো আমার পরামর্শ হবে না, বিকজ ইউ আর স্টিল স্টুডেন্ট, যদিও তুমি মঞ্চ হয়ে গেছো, স্টিল স্টুডেন্ট। আর আমি আমার জীবনের সফলতাগুলো অর্জন করে আমি এখন একটা অলমোস্ট রিটায়ার্ডের পর্যায়ে আছি। তো যার জন্য আমার কাছে তো শুধু সফলতার গল্প। আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যে রেজাল্ট করেছি সেই অনুযায়ী তোমাকে আমি সাজেশন দিতে পারি। আমি যেভাবে ব্যবসায় সফল হয়েছি, রাজনীতিতে সফল হয়েছি, আমি লেখালেখি করে জিজ্ঞেস আছি, আর তোমার সাথে আমার কোনো জায়গাতে সেক্টর মিলছে না যে আমি মানে কীভাবে তোমাকে আমি সাজেশন দেবো, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমি তোমাদেরকে একটা অনুরোধ করি, বাবা তোমরা নিজেরা সফল হয়েছো, অনেক কিছু হয়েছে, এটাকে এনজয় করো। আমাদের মতো বুড়া মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে যাবে না। সবাই করবে কি, কেউ সাজেশন দেয় না, তারা করে কি নিজেদের ব্যর্থতাটাকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এই কাজটা তুমি কারোর কাছে যেও না। আমি কয়েকজনের নামও বললাম যে তোমরা এই কাজটা করো না। আর তোমার বাসায় যদি আমি যাই বা তুমি আমার অফিসে আসো, এই জিনিসটা বদনাম হয়ে যাবে, আমার যে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই জিনিসটা বদনাম হয়ে যাবে। তখন সে আমাকে একটা আশ্চর্য কথা বলছিল, বলার পরে যে ভাই আপনি কথাটা বললেন ঠিক আছে, কিন্তু বড় বড় দলের এত বড় বড় নেতা এসে আমার সাথে দেখা করার জন্য বসে থাকে। তো আমি বললাম কারা কারা? তা সে কতগুলো নাম বললো, আমি নামগুলো এখানে বললাম না। তাহলে এখন এটা হলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে, আপনি কার কাছে যাবেন, কতটা ছোট হবেন এবং কতটা বড় হবেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কই আমরা তো অনেক দিন যাবতীয় তো ক্ষমতার একদম কাছাকাছি আছি, একদম কাছাকাছি আছি। এখন ধরেন এই যে যারা মন্ত্রী হয়েছে, মানে আমি বাসায় দাওয়াত করব, আমার বাসায় আসবে না, এরকম কোনো মন্ত্রী পরিষদের সদস্য নেই, নো সিঙ্গেল ওয়ান। আমি তো কাউকে একটা টেলিফোন করার কথা জীবনে করিও না, আগামীতেও করব না। কিন্তু দেখেন এই যারা মন্ত্রী হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে ফুলের মালা নিয়ে, তারপর শেষে বিরাট রকম জিনিস নিয়ে সেখানে গিয়ে কত বড় বড় মানুষ সেখানে গিয়ে উপস্থিত। এই যে ক্ষমতাকে যাকে বলা হয় তোয়াজ করা, তদবির করা, এটা একটা মানুষের একটা বদভ্যাসের মতো পরিণত হয়ে গেছে। এই সোসাইটির থেকে বেরোতে হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে 17-18 মাস যাবৎ তারা দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, ওদের একটা আত্মবিশ্বাস এসে গেছে। আর 17-18 বছর যাবৎ যারা দৌড়ের উপরে ছিল, বিএনপি যারা লোকজন ছিল, তারা দেশের বাইরে ছিল, বাংলাদেশে ওই যে উনি যেটা বললো সব গর্তের মধ্যে ছিলেন, পালানো ছিলেন, অন্ধকার ছিলেন, কেউ গুপ্ত ছিলেন। তারা এখনও পর্যন্ত কিন্তু কনফিডেন্স তারা অর্জন করতে পারেন। দক্ষতার অভাব আছে। না, দক্ষতা না, কনফিডেন্সই আসেনি। তারা এখনও দিবার স্বপ্ন যে আসলে কি আমি মন্ত্রী, আসলে কি পুলিশ আমাকে সেলুট দেয়। সেদিন তো আমার পুলিশ মানে মারার জন্য